রোজা একজন সিঙ্গেল মাদার। তার ছোট্ট মেয়ে রাচেলের সাথে নিউ ইয়র্কে থাকে। মেয়ের চোখের সমস্যা রয়েছে, বড় অপারেশন করাতে হবে, যার জন্য প্রচুর টাকার প্রয়োজন। এই কারণে সবসময় চিন্তিত থাকে সে এবং অনেকের কাছ থেকেই সাহায্য চায়। তবে কেউই তাকে সাহায্য করতে রাজি হয় না। আর কেনই বা করবে? সিঙ্গেল মাদার যেমন তেমনভাবে তার মেয়েকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকে। রাতে তার মেয়ে র্যাচেল তাকে জিজ্ঞাসা করে, মা, আমি কি অন্ধ হয়ে যাব? মেয়ের কথায় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ছোট্ট মেয়ে ছাড়া তার এই পৃথিবীতে কেউই নেই, তাকে নিয়েই বেঁচে আছে সে। মেয়েকে সে সান্ত্বনা দেয়, মা তার সাথে আছে, তার কিছুই হবে না, এই বলে বুকে জড়িয়ে নেয় সে। তবে কোথাও না কোথাও এই একলা সময়ে স্বামী না থাকার কষ্টটা তাকে ভিতর ভিতর কুড়ে কুড়ে খায়। সেই রাতেই হঠাৎই গেটে ঠক ঠক আওয়াজ হয়। কে আসলো এখন? রোজা গিয়ে দেখে উচাই নামে তার বাবার একজন বন্ধু সেখানে এসেছে, তাকে থাইল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার বাবা নাকি মারা গেছে। রাতে তার মেয়ের রিপোর্টগুলি দেখার পর ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মেয়ের কাশির আওয়াজে ঘুম ভাঙতেই গা শিউরে ওঠে তার। বয়স্ক এক ব্যক্তি পাশেই শুয়ে রয়েছে। মুখ ঘুরতেই কি ভয়ানক তার চেহারা! বলে ওঠে সে যেন থাইল্যান্ডে ফিরে না যায়। সাথে সাথেই ঘুম ভাঙতে নিজেকে উচাইয়ের গাড়িতে সে দেখে। এর মানে বৃদ্ধ মহিলাটি তার দুঃস্বপ্ন ছিল। সে এখন থাইল্যান্ডে পৌঁছে গেছে, তার বাবা মার পুরনো সেই বিশাল বড় বাড়িতে। চারিদিকে রোজার ছোটবেলার স্মৃতি ছড়িয়ে রয়েছে। কোনো এক কারণে অনেক বছর আগেই সে তার মায়ের সাথে এই বাড়ি ছেড়ে চলে যায়, যার কারণ আমরা পরে জানতে পারব। এদিকে ছোট্ট র্যাচেল খুবই খুশি এখানে এসে। রোজার বাবা পেশায় একজন আর্টিস্ট ছিলেন। বাড়ির প্রত্যেকটি দেওয়ালে তার বাবার আঁকা পেইন্টিং টাঙানো আছে। প্রত্যেকটি জিনিস যেন তাদেরকে কিছু বলতে চাইছে। কিছুক্ষণ পর বাড়ির অনেক পুরনো মেয়েট তাদেরকে ওয়েলকাম জানায়। পুরো বাড়িতেই র্যাচেল ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎই একটি গেট আচমকা খুলে যায়। ছোট্ট র্যাচেল ভিতরে একটি ফটো দেখে, যেখানে তার নানা, নানি এবং তার মায়ের পেইন্টিং ছিল। তবে রোজা তাকে সেই ঘর থেকে নিয়ে চলে যায়। বাবার ওপর কোনো কারণে তার রাগ রয়েছে। কিছুক্ষণ পর উচাই তার সাথে তার বাবার স্টুডিওতে যেতে বলে। কোনো গুরুত্বপূর্ণ কথা সে বলতে চায়। র্যাচেলের দায়িত্ব মেডকে দিয়ে সে স্টুডিওতে চলে যায়, যেটা বাড়ি থেকে কিছুটা দূরে। স্টুডিওর সামনে পৌঁছে রোজাকে কেমন যেন ভয় পেতে দেখা যায়। কোনো গোপন জঘন্য রহস্য লুকিয়ে রয়েছে এই স্টুডিওতে। ভিতরে তার বাবার আঁকা বিখ্যাত দুটি ছবি ছিল। ছবিগুলির দিকে তাকাতেই রোজার কেমন যেন সেগুলিকে জীবন্ত মনে হয়। ছবি দুটি ছিল একই মহিলার। তার বাবা 20 বছর আগে এই ছবি দুটি বানিয়েছিল, যার মধ্যে একটি একজন তার বাবারই বড়সড় ভক্ত কোটি কোটি টাকা দিয়ে কিনেছিল। তবে দুর্ভাগ্যবশত তিনি তার পরিবারকে মারার পর নিজেই নিজের প্রাণ দিয়ে দেয়। মৃত্যুর আগে ওই ব্যক্তি ছবির সামনে একটি চিঠি রেখে যায়, যেটাতে ছবিটিকে পুনরায় তার আসল মালিক মানে রোজার বাবাকে ফেরত দেওয়ার কথা লেখা ছিল, যার কারণে বিনামূল্যে ছবিটি আবারও তাদের কাছে ফিরে আসে। এবার বর্তমানে ওই ছবি দুটিকে আবারও কোনো এক ধনী ব্যক্তি কিনতে চায়। তবে যেহেতু রোজার বাবার মৃত্যুর পর এই সম্পত্তির মালিক সে, তো তার অনুমতি ছাড়া বিক্রি করা সম্ভবই ছিল না। রোজারও টাকার দরকার ছিল, তার মেয়ের চোখের অপারেশন তাকে করাতে হবে। এই কারণে সে রাজি হয়ে যায়। উচাই তাকে একটা কথা জিজ্ঞাসা করে, সে কি জানতে চায় না তার বাবা কিভাবে মারা গেছে? তবে রোজার আচরণে বোঝা যায় সে জানতে চায় না, তার কোনো আগ্রহ নেই। তার বাবা এই স্টুডিওতেই নিজের প্রাণ দিয়ে দেয়, তবে একইভাবে ফাঁসি লাগিয়ে। ইতিমধ্যে র্যাচেল মেডের সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে। কথায় কথায় জিজ্ঞাসা করে তার নানি কেমন আছে। ছোট্ট র্যাচেল জানায় তার নানি নাকি ক্যান্সারে মারা গেছে, যেটা শুনে মেড অবাক হয়। তার ধারণা তার নানিও হয়তো ফাঁসি লাগিয়ে নিজের প্রাণ নিয়ে নিয়েছে। এবং এখান থেকেই আমরা জানতে পারি এরা প্রত্যেকেই এই পরিবারের সাথে জড়িত কোনো রহস্য জানে, যেটা তারা গোপন করে আছে। তো যাই হোক, ছোট্ট র্যাচেল জানালা দিয়ে বাইরের দিকে দেখছিল। তখনই কেউ একজন লাল রঙের একটি স্কার্ফ তার গলায় রাখে, হয়তো মেড রেখেছে। তবে অবাক করার বিষয়, সেটা দেখে মেড ভয়ে কাঁপতে শুরু করে, কারণ সেটি সে রাখেনি এবং তার গলা থেকে খুব তাড়াতাড়ি সেটি খুলে নেয়। অন্যদিকে রোজা পেইন্টিংগুলিকে বিক্রি করার জন্য রাজি হয়ে গেছে। তবে সেগুলি পুরনো হওয়ার কারণে কিছু কিছু জায়গায় ফাটল আছে, যেগুলি বিক্রি করার আগেই ঠিক করতে হবে। উচাইয়ের ছেলেও একজন আর্টিস্ট, তাকে সে বলে রেখেছে কিছুদিন পর এসে এগুলিকে সে ঠিক করে দেবে। বাড়িতে র্যাচেল একটি ঘরে তার মায়ের জন্য অপেক্ষা করছে। আচমকা কিছুর আওয়াজে সে গেটটি খুলে বাইরে আসে।
সামনের একটি ঘরের গেটে সাদা রঙের কাপড় ঝুলছিল। কৌতূহলবশত সেটিকে দেখতে গেলেই পিছন দিক থেকে মায়ের আওয়াজে ঘুরে যায় সে। সাথে সাথে এই কাপড়টিকেও ঘরের ভিতরে টেনে নেয়। অন্যদিকে উঁচাই সেখান থেকে যাওয়ার সময় বাড়ির মেয়েকে কিছু একটা কথা বলতে দেখা যায়, আর সেটা হলো ওই লাল স্কার্ফ সম্পর্কে। রাত হয়। গভীর রাতে মেড ওই লাল স্কার্ফটিকে নিয়ে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে একটি পুরনো ছোট্ট বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে সে ওই লাল স্কার্ফটিকে বেঁধে একটিই কথা বলে, আমাকে ক্ষমা করে দিও। সেই মুহূর্তেই জোরালো হাওয়ার সাথে ঘরটির জানালায় একটি অশরীরী হাত দেখতে পায় সে, এবং লাল রঙের স্কার্ফটি তার পা জড়িয়ে ধরে তাকে ঘরের দিকে টানতে শুরু করে। প্রচণ্ড ভয়ে চিৎকার করে সে। কোনো রকমে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে সেই দিন। এদিকে ছোট্ট র্যাচেলের মনে অনেক রকমেরই প্রশ্ন জেগে উঠেছে, যে কেন মা তার নানার আঁকা ছবিগুলিকে তাকে দেখতে দিচ্ছে না। রোজা তাকে জানায় ছবিগুলি খুবই ভয়ঙ্কর, দেখলে তার নাকি দুঃস্বপ্ন আসবে। মায়ের কথা শুনে ছোট্ট র্যাচেল ভয় পেয়ে যায়। তবে এই কথা বলার সময় রোজার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সেও জিজ্ঞাসা করত তার মাকে, তার বাবা ওই স্টুডিওতে কেমন ধরনের ছবি আঁকে। তবে তার মা কোনোদিনই তাকে সঠিক উত্তর দিত না, শুধু তাকে এইটুকুই জানাতো সে যেন কোনোদিন ওই স্টুডিওতে না যায়। তো যাই হোক, সেই রাতে তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভাঙে, কারণ পাশে র্যাচেল ছিল না। বাইরে গিয়ে নিচে কাউকে যেতে দেখে, তবে সেটি র্যাচেল কিভাবে হয়, কারণ পাশের ঘর থেকেই র্যাচেল মা বলে ডাকে। সাথে সাথেই খাটের নিচে থেকে কোনো এক হাত ছোট্ট র্যাচেলকে টানতে শুরু করেছে। রোজা তাকে বাঁচাতে গেলেই গেটটি বন্ধ হয়ে যায়। আঙুলগুলি গেটের ফাঁসে আটকে যায়। যন্ত্রণায় আঙুলগুলি ছাড়াতে গেলেই সেগুলি ছিঁড়ে যায়। তখনই ঘুম ভাঙে তার, মানে এটাও তার একরকম দুঃস্বপ্ন ছিল। তবে র্যাচেল আসলেই বিছানায় ছিল না। সারা বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। বাড়ির বাগান থেকে শুরু করে সব জায়গায় দেখার পরেও খুঁজে পায় না তাকে। সেই মেড এবং রোজা দুজনেই জঙ্গলের দিকে চলে যায়। মেডের পায়ে আঘাতের চিহ্ন লক্ষ্য করে রোজা। তবে যাই হোক, মেয়েকে খোঁজা এখন জরুরি, খুব একটা গুরুত্ব দেয় না। খুঁজতে খুঁজতে বাবার স্টুডিও থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, হয়তো সেখানে রয়েছে। এই ভেবে রোজা স্টুডিওতে গিয়ে দেখে সেখানে তো কেউই নেই। রাচেল তো জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এদিকে স্টুডিওতে হঠাৎই একটি সাদা কাপড়ের মধ্যে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা আচমকা তার দিকে ছুটে আসে। দুটি হাত তাকে জাপটে ধরে টানার চেষ্টা করে। কোনো এক অশরীরী আত্মা তাকে বেশ কিছুক্ষণ ভয় দেখায়। ওদিকে র্যাচেল জঙ্গলের মধ্যে একাই ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে কারোর সাথে কথা বলছে, তবে তার পাশে তো কেউই নেই। হঠাৎই ঘন জঙ্গলে একটি বিষাক্ত সাপের উপর পা রাখতে গেলেই একজন তাকে বাঁচিয়ে নেয়। তার নাম হলো টিম। টিম হলো উঁচাইয়ের ছেলে। সে ওই পেন্টিংটিকে ঠিক করার জন্য এখানে এসেছে। ছোট্ট র্যাচেলকে কাঁধে নিয়ে ঘন কুয়াশায় ভরা জঙ্গলের মাঝ দিয়ে সে বাইরে বেরিয়ে আসে। সুরক্ষিত মেয়েকে পেয়ে রোজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। র্যাচেলকে মা জিজ্ঞাসা করে সে কোথায় গেছিল। সে জানায় একজন লাল স্কার্ফ পরা আন্টির সাথে সে ঘুরতে গেছিল। আন্টিটি খুবই ভালো ছিল। এবার যেহেতু সে ছোট্ট একটি বাচ্চা, তার কথায় কেই বা বিশ্বাস করবে। রোজারও বিশ্বাস হয় না। বাড়ি পৌঁছে রোজা মেয়েদের আঘাত লাগা পা সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে কথাটিকে সে কেমন যেন এড়িয়ে যায়। ইতিমধ্যে টিমের সাথে র্যাচেলের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রোজা তাকে জিজ্ঞাসা করে পেন্টিংগুলি ঠিক করতে তার কতদিন সময় লাগবে। সে জানায় ভালোভাবে পর্যবেক্ষণ করার পরেই সে বুঝতে পারবে। এরপর টিম স্টুডিওতে পৌঁছে এক দৃষ্টিতে পেন্টিংগুলিকে দেখতে থাকে। তখনই পাশের একটি বাক্সতে কিছু পুরনো ছবি দেখতে পায়। ঠিক সেই সময়ই পেন্টিং থেকে ফাটলের আওয়াজ আসে। লক্ষ্য করতেই দেখে দুটো পেন্টিংয়ের চোখে ফাটল সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর সে ছুটে আসে রোজার কাছে। পেন্টিংয়ে কিছু একটা রহস্যজনক লক্ষ্য করেছে সে, যেগুলিকে এখনই রোজার দেখা দরকার। মেয়েকে মেডের কাছে রেখে চলে যায় স্টুডিওতে। টিম লক্ষ্য করেছে ছবির ফাটলের পিছনে অন্য একটি চোখ আঁকা ছিল, যেটিকে ভালোভাবে রং দিয়ে ঢাকা হয়েছে। টিম জানায় ছবির পিছনে আসলেই কি লুকিয়ে রয়েছে সেটা তাদের দেখা দরকার। হয়তো বড়সড় কিছুর আবিষ্কার তারা করে ফেলবে, যার কারণে এই ছবির দামও বেড়ে যেতে পারে। কিন্তু রোজা চায় না, যত দ্রুত হোক ছবিগুলি ঠিক করতে বলে, এবং এই সব কিছু বিক্রি করে সে আবারও নিউ ইয়র্কে ফিরে যেতে চায়। টিম তাকে জিজ্ঞাসা করে তার কি ছবির সাথে কোনো রহস্য বা ভুতুরে ঘটনা জড়িত আছে বলে মনে হয়।
যার কারণে সে এই ছবির পিছনে কি রয়েছে সেটা দেখতে ভয় পাচ্ছে। রোজা তার কথায় কোনো উত্তর দেয় না। সে রোজাকে একটি উদাহরণ দেয়। মোনালিসার পেন্টিংটিকে যদি কেউ এক দৃষ্টিতে দেখে তাহলে নাকি মনে হয় মোনালিসার চোখগুলি সবসময়ই তার দিকেই তাকিয়ে রয়েছে, তবে এটা এক প্রকার মনের ভুল। রোজাও একইভাবে পেন্টিংগুলিকে দেখতে দেখতে এক সাইডের দিকে সরে যায়। লক্ষ্য করে, হ্যাঁ, পেন্টিংগুলির চোখগুলি মনে হচ্ছে তার দিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু তখনই পেন্টিংয়ের চোখটি জীবন্ত মানুষের মতো নড়ে ওঠে। এটা দেখে সে এক মুহূর্ত সেখানে না থেকে বেরিয়ে যায়। বাড়ি পৌঁছে দেখে মেয়ে তার ছোটবেলার পোশাকগুলিকে পরতে চাইছে, যার মধ্যে রক্তের দাগও লেগে আছে। রোজা প্রচণ্ড রেগে তাকে অন্য ঘরে নিয়ে যায়। আসলে ছোটবেলার স্মৃতি থেকে শুরু করে তার প্রত্যেকটা জিনিসপত্রকেই সে ঘৃণা করে, যার কারণে সেগুলিকে ধরার জন্য সে বেসিনে ভালোভাবে হাত ধুয়ে নেয়। সেই সময় চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার একটি মুহূর্ত। জঙ্গলের ভিতরের সেই বাড়িটি, যার চারিদিকে রক্ত ছড়িয়ে রয়েছে এবং অনেকগুলি ড্রয়িং পড়ে আছে। বাড়ির ছাদে একটি মৃত সাপ পড়ে আছে। পরবর্তীতে সেই একই মৃত সাপ সে বেসিনের উপর দেখতে পায় এবং ঘর থেকে মেয়ের চিৎকারের আওয়াজ শোনে। ছুটে যেতেই ছোট্ট রোজা তাকে জানায় খাটের নিচে কেউ আছে, তবে কি থাকতে পারে। ভয়ে ভয়ে নিচে তাকাতেই সে কারোর পা দেখতে পায়। সাথে সাথেই ঘরের প্রত্যেকটা জানালা আচমকা বন্ধ হয়ে যায়। ঘরের আলো নিভতেই এক হাড় হিম করা দৃশ্য দেখে। খাটের উপর খুবই বিকৃত চেহারার এক মহিলা তার ছোট্ট মেয়েকে নিয়ে বসে আছে। র্যাচেল কাঁদো কাঁদো স্বরে বলে, মা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সেই স্পিরিট তার চোখ উপড়ে নিয়েছে এবং ওই কালো সাপটি তার চোখের এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায়। সাথে সাথেই সেই লাল স্কার্ফটি রোজার গলা আটকে ধরে। পরক্ষণেই দেখে মেয়ে নিচে পড়ে আছে। আর দেরি না করেই তাকে নিয়ে বেরিয়ে আসে। নিচে টিমকে বসে থাকতে দেখে রোজা তাকে সাহায্য করতে বলে, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমাদের এখান থেকে বের হতে সাহায্য করো। কোনো রকমে টিম তাকে শান্ত করে। এই ঝড় বৃষ্টির মধ্যে তারা কোথায় বা যাবে? এখন তাদের ঝড় থামার অপেক্ষা করতে হবে। এইভাবেই কিছুটা সময় কেটে যায়। বাইরের পরিবেশ অনেকটাই শান্ত হয়ে এসেছে। রোজা মেয়েকে নিয়ে স্টুডিওতে যায়, যেখানে টিম ওই ছবিগুলিকে ঠিক করছিল। টিম তাকে ভিতরে আসতে বলে, তবে রোজা ভিতরে আসতে চায় না, কারণ সে তার বাবার আঁকা ছবিগুলিকে তার মেয়েকে দেখাতে চায় না। তবে টিম ছবিগুলিতে এমন কিছু খুঁজে পেয়েছে যেটা তার দেখা দরকার। মেয়েকে একটি চেয়ারে অন্যদিকে মুখ করিয়ে বসিয়ে ছবিগুলিকে দেখতে গেলেই অবাক হয়ে যায়। ছবির লেয়ারের নিচে একটি মানুষের মুখ, আর এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে এই ছবিটিকে কিনেছিল এবং নিজেই নিজের ফ্যামিলির সাথে আত্মহত্যা করে নেয়। টিম তাকে জানায় হয়তো লেয়ারের নিচে কিছু রহস্য রয়েছে যেটা জানা দরকার, কিন্তু রোজার এই সব কিছু জেনে দরকার নেই। সে শুধু এখন এখান থেকে বের হতে চায়। বাইরে সন্ধ্যা হয়ে এসেছে। তখন রোজা এবং তার মেয়েকে নিয়ে টিম এখান থেকে বেরিয়ে পড়ে। তবে কিছুটা দূরে যেতেই জঙ্গলের মধ্যে হঠাৎই তার গাড়িটা অদ্ভুতভাবে খারাপ হয়ে যায়। এই রকম হওয়ার তো কথা ছিল না, গাড়ি তো তার ঠিকই ছিল। ছোট্ট র্যাচেল পিছনের সিটে বসে। সেই মুহূর্তেই র্যাচেল দূরে একটি কালো ছায়া দেখতে পায়, যেটা কাছের দিকে এগিয়ে আসছে। হঠাৎই একটি বিকৃত মৃতদেহ জানালায় ঝুলে পড়তেই রহস্যজনকভাবে র্যাচেল উধাও হয়ে যায়। এই ঘন জঙ্গলে তাকে কোথায় খুঁজে পাবে? চারিদিক থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ তাদের কানে ভেসে আসে এবং সেই আওয়াজের পিছু করতে গিয়ে দুজনেই আলাদা হয়ে যায়। ছোট্ট র্যাচেল তার মাকে জঙ্গলের গভীরের দিকে যেতে দেখে। এদিকে রোজা খুঁজতে খুঁজতে একটি জায়গায় এসে দাঁড়ায়। হঠাৎই ওই লাল রঙের স্কার্ফটি তার পা জড়িয়ে ধরে এবং টানতে টানতে নিয়ে যায় সেই বাড়িটির সামনে, যার সাথে ছোটবেলার অনেক কিছুই জড়িয়ে আছে তার। ঘরের ভিতরে একটি বাচ্চার পেন্টিং ছাড়া আর কিছুই ছিল না। তখনই তার মেয়ের চিৎকার শুনে জঙ্গলের দিকে ছুটে আসতেই দেখে বাড়ির সেই পুরনো মেয়ের তার মেয়েকে একটি গভীর খাতের সামনে ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে রোজা অবাক হয়। কেন সে তার মেয়েকে মারতে চায়? কি কারণ? মেয়েট কান্না করতে করতে জানায় সে যদি র্যাচেলকে না মারে তাহলে তাকে মেরে ফেলবে ওই আত্মা। তাই যদি মেয়েকে বাঁচাতে হয় তাহলে রোজা নিজেই নিজের প্রাণ দিয়ে দিক। রোজা তার কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষা চায়। তখন মেড র্যাচেলকে ফেলে দিতে গেলেই পিছন দিক থেকে টিম সজোরে আঘাত করে কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই মেড ওই খায়ে পড়ে মারা যায়। সেই রাতে আর তারা সেখান থেকে ফিরে যেতে পারে না, পুনরায় স্টুডিওতেই ফিরে আসে। রোজা প্রচণ্ড রেগে ছবিগুলিকে নষ্ট করতে চায়। এই ছবিগুলির জন্যই তাদেরকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে।
তখনই গম্ভীর গলায় র্যাচেল বলে ওঠে, যতই তুমি ছবিগুলিকে নষ্ট করো না কেন, র্যাচেলকে তুমি বাঁচাতে পারবে না। এরপর চেয়ারটি এমনিতেই তাদের দিকে ঘুরে যায়। চোখ দুটি তার একেবারে সাদা হয়ে গেছে। কোনো এক অশরীরী আত্মা তার ভিতরে প্রবেশ করেছে। হঠাৎই ছবি দুটিতে ফাটল সৃষ্টি হয়ে উপরের লেয়ারটি উঠে যায়। র্যাচেল এক লাফে রোজার উপরে ঝাঁপিয়ে তার গলা টিপে ধরে। টিম তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পারে না। তখন রোজা তাকে সজোরে থাপ্পড় মারলে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সেই ছবিগুলির পিছনের আসল রহস্যটা দেখে তারা দুইজনেই হতবাক হয়ে যায়। তিনজন পুরুষ ছবির ওই মহিলাটিকে ঘিরে রেখেছে এবং মহিলাটিকে খুবই খারাপভাবে দড়ি দিয়ে বাঁধা আছে। অন্যটিতে ওই একই মহিলাটিকে গলায় দড়ি দিয়ে জীবন্ত টাঙিয়ে রাখা হয়েছে। নিচে একটি ছোট্ট বাচ্চা তাকে বাঁচানোর চেষ্টা করছে। সাথে সাথেই স্টুডিওর আলো জ্বলতে নিভতে শুরু করে। দেখা যায় সেই মহিলার লাল স্কার্ফ পরা আত্মাটি ছবি থেকে বেরিয়ে চিৎকার করতে করতে তাদের দিকেই এগিয়ে আসছে এবং হঠাৎই অদৃশ্য হয়ে যায়। পরক্ষণেই টিমের পিছনে তার বিকৃত মুখ দেখে রোজা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই সময়ই সেখানে আসে উচাই। উচাইকে দেখা মাত্রই রোজা তার মেয়েকে এবং তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে বলে। কিন্তু তখনই টিম অদ্ভুতভাবে পিছন দিক থেকে আঘাত করে তাদেরকে অজ্ঞান করে দেয়। কিন্তু কেন? কিছুক্ষণ পর দুজনেরই জ্ঞান ফিরতেই তারা নিজেদেরকে বাঁধা অবস্থায় পায়। রোজার গলায় ফাঁসির দড়ি ছিল এবং এখানেই টিমের এক আলাদা রকমেরই রূপ তারা দেখে। এর সাথেই এমন কিছু রহস্য তাদের সামনে উঠে আসে যেটা অবিশ্বাস্য ছিল। টিম রোজার মায়ের এবং ওই পেন্টিংয়ে আঁকা মহিলার ছবি দেখায়, যেখানে দুজনকেই দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। সে উচাইকে গান পয়েন্টে রেখে পেন্টিং দুটির ইতিহাস জানতে চায়, কি হয়েছিল সেই রাতে। আজ থেকে অনেক বছর আগে একদিন রাতে রোজার বাবা রাতে পার্টি শেষ করে স্টুডিওতে আসে এবং তার সবথেকে প্রিয় মডেল প্রাঙ্ককে ডেকে পাঠায়। সেই রাতে রোজার বাবার সাথে তার দুইজন প্রিয় বন্ধু স্টুডিওতে উপস্থিত ছিল। রোজার বাবা প্যাকন চাইছিল প্রাঙ্কের সাথে তার ওই দুই বন্ধু শারীরিক সম্বন্ধ বানাক এবং সেটার ছবি সে পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলুক। প্রাঙ্কও এতে রাজি হয়, কারণ সে রোজার বাবাকে খুবই ভালোবাসত। তার ভালোবাসা পাওয়ার জন্য সে সবকিছুই করতে রাজি ছিল। তবে ছবি আঁকার বাহানায় রোজার বাবার দুই বন্ধু, এমনকি উচাই, তার সাথে শারীরিক সম্পর্ক বানায়। তার উপর নানানভাবে টর্চার করা হয়। ছবিটি আঁকার পর সেই ছবিটি প্যাকনের বন্ধুদের মধ্যেই একজন কিনে নেয়, যে কিছুদিন আগেই নিজের পরিবার সহ নিজের প্রাণ দিয়ে দিয়েছে। তবে এখানেই জানা যায় সেটা কোনো আত্মহত্যা ছিল না, টিম তাদেরকে হত্যা করেছিল। কিন্তু টিমকে, তার আসল পরিচয় কি? টিমকে জানেন? টিম হলো ওই মডেল প্রাঙ্কের ছেলে, যে তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য উচাইয়ের ছেলের হত্যা করে ছদ্মবেশে এই পরিবারে ঢুকেছে। এবং দ্বিতীয় ছবিতে যে ছোট্ট বাচ্চাটি রয়েছে সেটা আর কেউ নয়, প্রাঙ্কের ছেলে মানে জিন। বিষয়টা পুরোপুরি রোজা জেনে গেলে তার চোখের সামনে জিন উচাইয়ের হত্যা করে দেয়। দেখানো হয় সেই ফ্ল্যাশব্যাক। মায়ের উপর রাতের পর রাত প্যাকন অত্যাচার করত। অদ্ভুত অদ্ভুত পেন্টিং বানানোর নাম করে প্রাঙ্কের উপর চলত প্রতি রাতেই শারীরিক ও মানসিক অত্যাচার। তবে সে সবকিছুই মুখ বুজে সহ্য করত, কারণ সে রোজার বাবা প্যাকনকে খুবই ভালোবাসত। এখানে রোজার বাবাই হলো জিনের আসল পিতা। তারা থাকত জঙ্গলের ওই বাড়িটির মধ্যে। রোজার সাথে ছোটবেলায় জিনের খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু তার মা কখনোই চায়নি রোজা প্রাঙ্ক এবং তার ছেলের সাথে মিশুক। সে সবসময় তার মেয়েকে তাদের থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। এই কারণেই বাড়ির মেডকে দিয়ে কালো সাপের দ্বারা প্রাঙ্ক এবং জিনের উপর তারা কালো জাদু করেছিল, যে যাতে তার মেয়ে তাদের থেকে দূরে থাকুক। এইভাবেই একদিন রাতে রোজার বাবা ছবি আঁকার নাম করে প্রাঙ্ককে স্টুডিওতে হাত পা বেঁধে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। সে বাঁচার চেষ্টা করলেও তাকে ছাড়ে না। বাইরে জানালা দিয়ে ছোট্ট রোজা এবং জিন কিছুক্ষণ বিষয়টি দেখার পর মায়ের যন্ত্রণা দেখে তাকে বাঁচানোর জন্য ভিতরে ছুটে আসে। সাহায্য চায় তার বাবার কাছ থেকে, মানে প্যাকনের কাছ থেকে। তবে সে পাগলের মতো এই মুহূর্তটির ছবি আঁকতেই ব্যস্ত ছিল। রোজাকে সে সাহায্য করার জন্য ডাকে, কিন্তু ছোট্ট রোজা ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন তার মা সেখানে আসে এবং তাদেরকে সাহায্য না করেই রোজাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর প্যাকন মৃত প্রাঙ্ক এবং তার ছেলেকে জঙ্গলের সেই খায়ের মধ্যে ফেলে দেয়। এই কাজে সাহায্য করে উচাই এবং সেই মেড। এদিকে রোজা এবং তার মা সারা জীবনের মতো প্যাকনকে ছেড়ে নিউ ইয়র্কে চলে যায়। সময়ের সাথে সাথে মনের মধ্যে প্রতিশোধের আগুন নিয়ে জিন বড় হয় এবং আজ তার সময় এসেছে এত বছরের প্রতিশোধ নেওয়ার।
বাকি সকলকেই তো সে মেরে ফেলেছে। এখন শুধু বেঁচে আছে রোজা এবং তার মেয়ে। চোখের সামনে আপনজনকে মরতে দেখাটা ঠিক কতটা কষ্টের সে রোজাকে বোঝাতে চায়। সেদিন রোজা এবং রোজার মা তার মাকে বাঁচাতে পারত, কিন্তু তারা সেখান থেকে চলে যায়, যার কারণে জিন তার মেয়েকে ঠিক একইভাবে যন্ত্রণা দিয়ে মারতে চায়। রোজা তার মেয়ের প্রাণ ভিক্ষা চায়, তবে সে কোনো কথা শোনে না। এই ছোট্ট শিশুটি তার কি দোষ করেছে? জিন বলে সেদিন সেও তো কোনো দোষ করেনি, তার মাকে ইচ্ছা করলে তারা বাঁচাতে পারত। এই বলে ব্যাগ থেকে বন্দুকটি বার করতে গেলেই একটি সাপ তার হাতে কামড় দেয়, যেটিকে ওই মেয়েট তার ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। সে এবং উঁচাই চাইছিল না পেন্টিংয়ের আসল সত্যটা সকলের সামনে উঠে আসুক। সাপটিকে মারার জন্য বেশ কয়েক রাউন্ড গুলি চালায় সে। এই সুযোগেই রোজা কোনো রকমে তার হাতের বাঁধনটি খুলে ফেলে এবং হাতে তুলে নেয় পাশে পড়ে থাকা একটি চাকু। এইভাবে বন্দুকের গুলি শেষ হয়ে গেলেই রোজার উপর সে ঝাঁপিয়ে পড়ে। তখন রোজা তার চাকু দিয়ে তার পায়ে আঘাত করে এবং পাশে পড়ে থাকা পেন্টিং দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। সে তার চোখের দিকে এক প্রকার কেমিক্যাল ছুঁড়ে দেয়। কিছুক্ষণ সে কিছুই দেখতে পায় না, যার ফলে রোজা এটারই সুযোগ নিয়ে ওই পেন্টিং সহ পুরো স্টুডিওতেই আগুন ধরিয়ে দেয়। এরপর কোনো রকম আর দেরি না করে ছোট্ট মেয়েকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে সে। বাড়ির থেকে সে অনেকটা দূরে চলে আসে। মেয়েকে সে কথা দেয় শেষ নিঃশ্বাস থাকা অবধি সে তার রক্ষা করে যাবে এবং সারা জীবনই তার পাশে থাকবে। এরপর তারা সেখান থেকে অনেক দূরে চলে যায়। এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের এই থাইল্যান্ডের হরর মুভি আপনাদের কেমন লাগলো? কি শিখলেন এই মুভি থেকে? অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিজের মতামত দিতে একেবারেই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকমই মুভি এক্সপ্লেন শুনতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিওর আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। ধন্যবাদ।